ইতিহাসের সাক্ষী। মানব ইতিহাসের যুগান্তকারী এক তত্ত্বের জন্মদাতা প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইনের মৃত্যু হয় 1882 সালের 26শে এপ্রিল। ডারউইন তার তত্ত্বে বলেছিলেন, পৃথিবীতে সব প্রাণেরই সৃষ্টি লক্ষ কোটি বছর আগে ক্ষুদ্রাতিক্ষুদ্র কোনো প্রাণের থেকে। ইংরেজ এই বিজ্ঞানীকে লন্ডনের ওয়েস্টমিনস্টার গির্জায় সর্বোচ্চ সম্মান দিয়ে সমাধিস্থ করা হবে কিনা সেটা নিয়েছিল টানাপোড়েন। এ নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। তাঁর শেষকৃত্যের দিন সকালে টাইমস অফ লন্ডন তার খবরে লিখেছিল, এ ধরনের মর্যাদা সহকারে সমাধি দেওয়াটা চার্লস ডারউইনের অবশ্য প্রাপ্য ছিল। গির্জার পবিত্র অঙ্গনের যে কোণে শায়িত আছেন ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য বিস্তারের উল্লেখযোগ্য নায়কেরা, তাদের পাশে স্থান পাবার যোগ্য ব্যক্তি চার্লস ডারউইন। চার্লস ডারউইন প্রথাগত ধ্যান ধারণাকে নীরব একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমূল বদলে দিয়েছিলেন। যে চিন্তার ফসল তার বিবর্তনবাদ তত্ত্ব, তাতে তিনি প্রথম প্রকৃতির বিবর্তনের এবং সেই প্রকৃতিতে মানবজাতির অবস্থানের ব্যাখ্যা দিয়েছিলেন। সেই প্রথম এই ব্যাখ্যায় ঈশ্বরের নাম উল্লেখ ছিল না। গির্জার নেতাদের অনেকের জন্য এটা ছিল প্রচলিত বিশ্বাসকে অবজ্ঞা করা। তবে ডারউইন তার যুগান্তকারী তত্ত্ব প্রথম প্রকাশ করার 20 বছর পর যখন মারা যান, তখন তার বিবর্তনবাদকে মানুষ যথাযোগ্য মর্যাদার সঙ্গে গ্রহণ করেছিল। এর কারণ ব্যাখ্যা করেছেন তাঁর জীবনীকার বিজ্ঞান বিষয়ক ঐতিহাসিক ড. জিম মুর। ডারউইন যখন তার বিশাল অর্জন জনসমক্ষে তুলে ধরেন, তখন তিনি জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। কিন্তু অন্যদের জন্য এটা ছিল একটা বিরাট পরিবর্তনের সময়। গির্জার পাদ্রীদের চেয়ে তখন মানুষ বিজ্ঞানীদের গুরুত্ব দিতে শুরু করেছে। ডারউইন তার ধারণার কথা বলেছিলেন, কিন্তু তার ধারণার সপক্ষে কোনো কারণ ব্যাখ্যা করেননি। আসলে তখন যুগ বদলাচ্ছিল। প্রচুর মানুষ তখন এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে জীবজগৎ সৃষ্টি হয়েছে স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে। ডারউইন ও তার সমসাময়িকরা যে বিবর্তনের কথা বলেছেন, সেটা এই প্রক্রিয়ারই একটা অগ্রগতি। ডারউইনের অন্ত্যেষ্টির সকালে প্রকাশিত টাইমস পত্রিকা লিখেছিল, ওয়েস্টমিনস্টার গির্জায় তাঁকে সমাধিস্থ করার বিষয়টি ডারউইনের জন্য যতটা না সম্মানের ছিল, তার থেকে অনেক বেশি সম্মানের ছিল ওই গির্জার জন্যে। অথচ জাতীয়ভাবে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর কাজটা শেষ পর্যন্ত বাধার কারণে থমকে যেতে বসেছিল। চার্লস ডারউইন মারা গিয়েছিলেন 1 সপ্তাহ আগে তাঁর নিজের বাড়িতে লন্ডনের কাছে ডাউন নামে এক গ্রামে। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন তার ছেলেরা এবং মেয়েরা এবং তাঁর স্ত্রী এমা। তার বয়স হয়েছিল 73, বলছিলেন ড. মুর। ডারউইন যখন মারা যান, তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা আশা করেছিলেন তাদের পাড়ার গির্জার চত্বরে তাকে কবর দেওয়া হবে। সেই মতো কফিন তৈরি করা হয় ও তার বাড়িতে কফিনটা আনা হয়। ডারউইনের মৃতদেহ ওই কফিনের মধ্যে রাখা হয়। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে লন্ডন থেকে একটা আলাদা ঝকঝকে কফিন এসে হাজির হয়। ডারউইনের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই বিজ্ঞানী, রাজনীতিক এবং ধর্মীয় নেতাদের ছোট একটি দল বলতে শুরু করে, চার্লস ডারউইনকে ওয়েস্টমিনস্টার গির্জার ভেতরে কবর দেওয়া উচিত। যেখানে বিজ্ঞানী আইজাক নিউটন এবং সাহিত্যিক চার্লস ডিকেন্সের মতো দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সমাধি রয়েছে, তার পাশেই ডারউইনকে সমাধি দেওয়ার জন্য ভিক্টোরীয় যুগের ব্রিটিশ প্রশাসকদের কাছে দেন দরবার শুরু করেন তারা। ওই গির্জার সর্বোচ্চ ধর্মগুরুর কাছে পাঠানো পিটিশন এমনকি সংসদেও পেশ করা হয়। পিটিশনের বয়ান ছিল এই রকম: হাউস অফ কমন্স, 21 April 1882। 21 এপ্রিল 1882 সাল, হাউস অব কমন্স সমীপে। ধৃষ্টতা মার্জনা করবেন। দেশের বিভিন্ন শ্রেণী, পেশা ও মতাদর্শের গরিষ্ঠ সংখ্যক জনগণের পক্ষ থেকে আমাদের প্রস্তাব, এদেশের কৃতি সন্তান ডারউইনকে এই গির্জায় সমাধিস্থ করা হোক। হাউস অব কমন্স থেকে শুরু করে সব জায়গায় বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। এটা ছিল জাতীয় গর্বের বিষয়।
জার্মানরা ইতোমধ্যেই ডারউইনকে বিজ্ঞানে তাদের দেশের অন্যতম শীর্ষ একটি খেতাব দিয়েছে, কিন্তু জার্মানির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রিটেন ডারউইনকে সেভাবে কোনো সম্মানে ভূষিত করেনি, এমনকি স্যার উপাধিও তিনি পাননি। তাই ইংল্যান্ডের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে সম্মান দেখানো তখন জরুরি হয়ে পড়েছিল। কিন্তু সাধারণ মানুষ তখন কি চাইছিল? আমি ওই সপ্তাহের সবগুলো প্রধান সংবাদপত্র পড়েছি। বড় শহরের গির্জাগুলোই সে সময় ধর্মযাজকদের দেওয়া উপদেশগুলোও পড়েছে। এগুলো যদি সে সময়কার জনগণের মনোভাবের প্রতিফলন হয়ে থাকে, তাহলে বলবো গোটা জাতি তখন দলমত নির্বিশেষে ডারউইনকে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে কবর দেবার দাবি জানিয়েছিল। তবে এর জন্য সবার আগে চার্লস ডারউইনের পরিবারের রাজি হওয়ার প্রয়োজন ছিল। তাঁর স্ত্রী এমা বোনকে লিখেছিলেন এই সিদ্ধান্ত তাঁর জন্য কতটা কঠিন ছিল। চিঠিতে তিনি লিখেছিলেন, আমাদের ডাউন গ্রামে শান্তিতে তাকে কবর দিতে না পারায় আমরা খুবই দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমার ছেলে বেশ জোরের সঙ্গে বলেছিল এবং পরে আমারও মনে হয়েছিল, যদিও তিনি খুবই ভদ্র ও নম্র স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু তিনি যা অর্জন করেছিলেন তার জন্য একটা স্বীকৃতি পেলে তিনি খুশি হতেন। এমা শেষকৃত্যে যোগ দিতে যাননি, তিনি বাড়িতেই ছিলেন। তিনি বলেছিলেন ওয়েস্টমিনিস্টার গির্জার পরিবেশ খুবই শীতল হবে। ডারউইনের কাছে তাঁর পরিবারের গুরুত্ব ছিল অপরিসীম। চার্লস আর এমার 10টি সন্তান ছিল, এদের মধ্যে তাদের 6টি সন্তান বেঁচে ছিল। কেন্ট এলাকার ডাউন গ্রামে তাঁর বাড়িতে থাকতে ডারউইন সবচেয়ে বেশি পছন্দ করতেন। তরুণ ডারউইন প্রথমে চিকিৎসা বিজ্ঞান পড়তে শুরু করেন, তবে পরে গির্জায় কাজ করার জন্য ধর্মশিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। তার প্রিয় বিষয় সবসময় ছিল জীববিজ্ঞান। পরে HMS বিগল নামে একটি জাহাজে প্রকৃতি বিজ্ঞানী হিসাবে সমুদ্র যাত্রার একটি সুযোগ তাকে দেওয়া হয়। তিনি সেটা লুফে নেন। 1831 সালে 22 বছর বয়সে ডারউইন 5 বছরের সেই সমুদ্র যাত্রায় 4টি মহাদেশ ভ্রমণ করেন। ওই সমুদ্র যাত্রার মাঝামাঝি সময়ে পৌঁছে হঠাৎ করেই তার মাথায় এই চিন্তা আসে যে জীবজগতের প্রতিটি প্রজাতি যাদের জীবন আছে তাদের উৎপত্তি কিভাবে, এই তত্ত্ব আবিষ্কারই তার বাকি জীবনের সাধনায় পরিণত হয়। ডারউইন একটা সূত্রের সন্ধান করছিলেন যা বলে দেবে কিভাবে স্বাভাবিক নিয়মে একটা প্রজাতির উদ্ভব হয়েছে। যখন তিনি এই তত্ত্বের খোঁজ পেলেন, তখন তিনি এটাও বুঝলেন যে এই তত্ত্ব মানব জাতিকে বোঝানো কতটা কঠিন হবে। তার মনে হয়েছিল তাড়াহুড়ো করে বিষয়টি প্রকাশ করলে তার ফল হিতে বিপরীত হতে পারে। তাই তিনি তার মতবাদ প্রকাশ করতে সময় নেন 20 বছর। সেই সময় ডারউইন তার এক ঘনিষ্ঠ বন্ধুকে জানান তার মতবাদে কতটা আমূল পরিবর্তনের কথা তিনি বলতে যাচ্ছেন। চিঠিতে তিনি লেখেন, At last gleams of light have come. অবশেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। আমি প্রায় নিশ্চিত যে জীব প্রজাতি পরিবর্তনশীল। আগে আমার ধারণা ছিল পুরো উল্টো। এটা খুন করে তা স্বীকার করার মতো হাড় ঠান্ডা করা একটা অনুভূতি। তার মনে হয়েছিল যে নিয়মে বিশ্ব চলছে তার সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করতে চলেছেন। সেদিক দিয়ে যদি দেখেন, ডারউইনের মতবাদের ভিত্তি কিন্তু ছিল এমন একটা আদর্শ যা সে সময় ছিল নাস্তিক্যবাদী। কিন্তু ডারউইন কখনো নাস্তিক ছিলেন না, তিনি নিজেই সে কথা বলেছেন। সেই সময়ের জন্য এমন একটা বিপজ্জনক বৈজ্ঞানিক তত্ত্বের সন্ধান তিনি পেয়েছিলেন যা প্রকাশ করার সাহস তিনি সঞ্চয় করতে পারেননি। 1858 সালে ডারউইন তার তত্ত্ব সবার সামনে আনতে একরকম বাধ্য হন, কারণ তার সমসাময়িক আরেকজন প্রকৃতি বিজ্ঞানী, যিনি আবার ডারউইনের ভক্তও ছিলেন, তিনি প্রাকৃতিক নির্বাচন নিয়ে তার নিজের তত্ত্ব ডারউইনের কাছে লিখে পাঠান। এর পরের বছর ডারউইন প্রকাশ করলেন তার বিখ্যাত বই দ্য অরিজিন অফ স্পিসিস, জীবপ্রজাতির উৎস। বাজারে হৈ হৈ করে বিক্রি হতে থাকে ওই বই। পাশাপাশি তার তত্ত্বের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে একটি মহল।
চলতে থাকে বিতর্ক। তবে ড জেমস মুর বলছেন 1859 সালে মানুষ 20 বছর আগের তুলনায় অনেক বেশি খোলা মনে এই তত্ত্ব মেনে নিতে তৈরি ছিলেন। এই বই মানুষ যেভাবে গ্রহণ করেছিল তাতে খুশি হয়েছিলেন ডারউইন নিজে। তিনি লিখেছিলেন, When I was in spirits, I sometimes fancied that my book... আমি যখন খুবই উৎসাহী বোধ করতাম, আমি বিশ্বাস করতাম আমার বইটা হয়তো সফল হবে। কিন্তু যে পরিমাণ সাফল্য এই বই পেয়েছিল তা ছিল আমার আকাশ কুসুম কল্পনার বাইরে। লোকে এই বই যেভাবে গ্রহণ করেছিল তা আমার কল্পনার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। has infinitely exceeded my wildest hopes. এই তত্ত্বকে আরও এগিয়ে নেন চার্লস ডারউইন। 1 দশক পর তিনি তার পরের মূল্যবান যে বইটি প্রকাশ করেন সেটি ছিল মানবজাতির বিবর্তন নিয়ে।